জয় হিন্দ। আমার সকল বিদ্যার্থীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে থেকে আমরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য যে সায়েন্সের টপিকগুলি আছে ওই টপিকগুলি কমপ্লিট করব। আমরা অলরেডি ম্যাথের টপিকের মধ্যে থেকে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটাকে করিয়েছি। যদি তোমরা না দেখে থাকো নিশ্চয়ই প্লে লিস্টের মধ্যে গিয়ে ওই সম্পূর্ণ চ্যাপ্টারটাকে দেখে নাও। তাহলে তোমরা জানতে পারবে অনুপাত সমানুপাত চ্যাপ্টারকে কত ইজিলি এবং কত সহজভাবে কত কম সময়ে করা যেতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা সায়েন্স চ্যাপ্টারটাকে ভালোভাবে করব। একদম তোমরা রিলায়েবল করতে পারো এই চ্যানেলটির উপর যে কি তোমাদের সম্পূর্ণ ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের সম্পূর্ণ তথ্য এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। ঠিক আছে, আমি প্রথমেই বলে দিও, অনেকে আমাকে বলে থাকে যে কি কোশ্চেন পেপারটা কি রকম হবে। ফরেস্টার আর ফরেস্ট গার্ডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের উপর ভরসা করলে হবে না ভাই। আজকে থেকে অ্যারাউন্ড 12 বছর আগে তোমাদের ফরেস্টারের জন্য ভ্যাকেন্সি নিয়েছিল, এখন আবার নিচ্ছে। তো জেনারেশন টোটালি চেঞ্জ। কিরকম কোশ্চেন পেপার হবে তারও আমরা একটা ডেমো দিয়ে দেব। ঠিক আছে, আমরা 2 থেকে 3 দিনের মধ্যে আরেকটা এমন একটা ক্লাস আনবো যেখানে একটা ডেমো থাকবে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের মধ্যে কোশ্চেন পেপারটা কিরকম ভাবে সেট আপ হবে। ওকে, আশা করি তোমরা ভালো আছো এবং ক্রমাগত তৈরি করছো। 90,000-এর প্লাস ফর্ম ফিল আপ হয়েছে, মাত্র ভ্যাকেন্সি 200 প্লাস, নিয়ার অ্যাবাউট 300, 274। তাহলে ভাবো অনুপাতটা কতটুকু কম আর কতটুকু মেহনত করতে হবে। একই ফ্যামিলির মধ্যে বাচ্চা এবং তার প্যারেন্টস দুজনই ফর্ম ফিল আপ করেছে, এমনও আছে। আমাদের একাডেমির মধ্যে, প্যারাগন্ড ফিটনেস একাডেমির মধ্যে এমনও আছে যে কি মা আর সন্তান দুজন একই সাথে ফর্ম ফিল আপ করেছে এবং ট্রেনিংও করছে। তো ভাবো কম্পিটিশন কতটা টাফ। সো তোমাদের ততটাই মেহনত করতে হবে। যদি একটাও পোস্ট থাকে এটা যাতে তোমার হয়, এটা এই বিষয় ভেবে তোমাদেরকে কাজটাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, আর কন্টিনিউয়াসলি মনে রাখবে একটা কথা, এই ধরনের ত্রিপুরার যে এক্সাম গুলি এগুলি প্রথম দিয়ে যতটুকু হাইট থাকে ধীরে 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 ওই হাইটটা কমতে থাকে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে এটা লম্বা পিরিয়ডে গিয়ে নিয়ে নেওয়া হয় ওই ধরনের ভ্যাকেন্সি গুলিকে। তো আস্তে আস্তে সবার কি হবে, মোটিভেশন ভঙ্গ হবে। তারা আর আশা করি আস্তে আস্তে অনেকেরই মোটিভেশন ভঙ্গ হয়ে তারা পড়াশোনার সাথে যুক্ত থাকবে না। তখনই তোমার কাজ, তখন যদি তুমি সম্পূর্ণ কাজটাকে ভালোভাবে করতে পারো না, তখনই তুমি সাকসেস হবে। ওকে, আজকে আমরা যে চ্যাপ্টারটি করব এটি হলো গতি, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা থেকে কোশ্চেন আসবে নিশ্চয়ই। ঠিক আছে, চলো ওই চ্যাপ্টারটাকে ভালোভাবে করি। আমি প্রথমে বলে দিই, আমাদের এই চ্যানেলটির মধ্যে তোমরা যারা ক্লাস করতে তো করছোই, যারা অফলাইনে ক্লাস করবে নিশ্চয়ই তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে নিচে দেওয়া থাকবে, তোমরা অফিসিয়াল নাম্বারে কল করে এডমিশন নিতে পারো ফিজিক্যাল ক্লাসের জন্য। ঠিক আছে, এবং যদি কারো নোটস এর প্রয়োজন হয় তাহলে নোটস এর জন্য আমরা অ্যাকচুয়ালিতে নোটস দেই না কাউকে। ঠিক আছে, যারা নাকি ফিজিক্যাল ক্লাস করে তাদের জন্য নোটস অ্যাভেলেবল থাকে। ঠিক আছে, তারপরও কোনো কিছু হেল্প লাগলে তোমরা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আজকের যে টপিকটা এটা না হয় গতি। গতি কাকে বলে? গতি হলো, মনে করো নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কোনো একটি বস্তু যদি তার অবস্থানটা পরিবর্তন করে তাকে বলে গতি। তোমাকে আমি একদম পরীক্ষা বুঝিয়ে দিচ্ছি। সাপোজ তুমি এখানে আছো এ বিন্দুতে, এখান থেকে তুমি বি বিন্দুতে গিয়েছো। ঠিক আছে, মনে করো এই দূরত্বটা হলো 2 কিলোমিটার, তুমি অতিক্রম করেছো 1 ঘন্টায়। ঠিক আছে, সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি তার অবস্থান পরিবর্তন করে তখন তাকে বলে গতি। গতির একক হলো মিটার পার সেকেন্ড, এটা হলো এসআই একক। ঠিক আছে, মনে রাখবে সর্বদা তোমরা এককগুলির মধ্যে এসআই এককটাই শিখো। কারণ কেন, সর্বদা জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ 99.9% বার তোমার গতির যে কোনো এসআই এককই জিজ্ঞাসা করা হয়। গতির একক হলো মিটার পার সেকেন্ড। এটা তোমাদের কি কি টপিক জানতে হবে, গতি সংজ্ঞাটা জানতে হবে। যে কি বলেছি কি কোন একটি বস্তু যখন একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে সময়ের সাপেক্ষে তাকে বলে গতি। গতির এককটা জানো, এককটা কি? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নোট করে নেন কি কি লিখছি।
নেক্সট হবে মাত্রা। গতির মাত্রা কি? মাত্রা কাকে বলে? মনে রাখবে ওজনকে মানে ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করব মাত্রার মধ্যে। আর যদি যেটাকে আমরা কিলোগ্রাম বলে থাকি, যার এককটা কি? কেজি, কিলোগ্রাম। সময়কে টি দিয়ে প্রকাশ করব, যেটা একক হলো সেকেন্ড। আর তোমার দূরত্ব, দূরত্বকে আমরা এল দিয়ে প্রকাশ করব, যেটা একক হলো মিটার। ঠিক আছে, তো এটার মাত্রা লক্ষ্য করে এম পার এস, এটা হলো কি তার একক। মাত্রাটাকে লেখার তালিকাটা দেখো। এম হলো দূরত্ব, দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল দিয়ে প্রকাশ করি, এল। আর টাইম, টাইমটা নিচে আছে, যখন নিচে থেকে উপরে চলে আসবো পাওয়ারটা মাইনাস হয়ে যায়, এখানে পাওয়ারটা কত? 1। তাহলে টাইমটা পাওয়ারটা কি হয়ে যাবে? এল টি মাইনাস 1। ঠিক আছে, এম তো নেই, এম টার উপর পাওয়ারটা কত দিয়ে দেবে তাহলে? 0। এম 0 এল টি মাইনাস 1, এটা হলো গতির মাত্রা। মনে রাখবে, সংজ্ঞা জানতে হবে, একক জানতে হবে, মাত্রা জানতে হবে। এবার গতির প্রকারভেদ। গতি সাধারণত 3 প্রকারের হয়ে থাকে, তোমাকে আমি দেখাচ্ছি। গতি সাধারণত 3 প্রকারের হয়ে থাকে: সরলরৈখিক গতি, বৃত্তীয় গতি, পর্যাবৃত্ত গতি। সরলরৈখিক গতি কাকে বলে? যখন কোনো একটি বস্তু সরল পথে অতিক্রম করে তখন তাকে বলে সরলরৈখিক গতি। ঠিক আছে, একটি নির্দিষ্ট দিকে সরল পথে অতিক্রম করে তখন তাকে বলে সরলরৈখিক গতি। বৃত্তীয় গতি কাকে বলে? যখন কোনো একটি বস্তু বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে তখন তাকে বলে বৃত্তীয় গতি। এবং আরেকটি গতির নাম হলো পর্যাবৃত্ত গতি। তোমরা নিশ্চয়ই ঘড়ির মধ্যে তোমরা পেন্ডুলাম দেখেছো, পেন্ডুলাম। ঠিক আছে, ঘড়ির মধ্যে তোমরা পেন্ডুলামটাকে দেখেছো। পেন্ডুলামটা দেখবে একটা নির্দিষ্ট দূরত্ব যায়, আবার এইখানে গিয়ে আবার এখানে যাবে, এখানে গিয়ে এখানে, এখানে গিয়ে এখানে, এইভাবে সে অতিক্রম করতে থাকে। এই বিন্দু থেকে এই বিন্দুতে আবার পুনরায় সেই বিন্দুতে ফিরে যাওয়াকে একটা কি বলে? পর্যায়বৃত্ত গতি বলা হয়। ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি বিন্দুতে আবার পুনরায় সেই বিন্দুতে ফিরে যাওয়াকেই পর্যায়বৃত্ত গতি বলা হয়। তো আমরা গতি থেকে কি পড়া দরকার? গতি থেকে গতির সংজ্ঞা পড়া দরকার, গতির একক পড়া দরকার, গতির মাত্রা পড়া দরকার, গতি কত প্রকার তা পড়া দরকার। ঠিক আছে, নেক্সট গতির পরে যে টপিকটা হবে দূরত্ব এবং সরণ। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। এর পরবর্তী যে টপিকটা হবে দূরত্ব এবং সরণ। দূরত্ব কাকে বলে? সরণ কাকে বলে? একদম দারুণ ভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখুন। দূরত্ব এবং সরণ। দূরত্ব কোনটা, সরণ কোন? সাপোজ মনে করো তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছো, বি বিন্দু থেকে সি বিন্দুতে চলে গেছো। এ থেকে বির দূরত্ব হলো 5 কিলোমিটার, বি থেকে সির দূরত্ব হলো 6 কিলোমিটার। ঠিক আছে, এখন তোমাকে জিজ্ঞাসা করা হলো দূরত্ব কত আর সরণ কত। বাবু, দূরত্ব হলো মোট কত কিলোমিটার তুমি অতিক্রম করেছো তাকে বলে দূরত্ব। তুমি কত কিলোমিটার অতিক্রম করেছো? প্রথমে 5 কিলোমিটার অতিক্রম করেছো, তারপর 6 কিলোমিটার, টোটাল 11 কিলোমিটার অতিক্রম করেছো। এটাই হলো তোমার দূরত্ব। কিন্তু সরণ কোনটা? সরণ কিন্তু মোট দূরত্বটাকে বলে না, সরণ বলে প্রাথমিক বিন্দু মানে যেখান থেকে তুমি শুরু করেছি এবং অন্তিম বিন্দু মানে যেখানে তুমি শেষ করেছো তার মধ্যবর্তী একটা শর্টেজ ডিস্টেন্স, শর্টকাট দূরত্ব যেটা, এটাকে বলে সরণ। আর সরণ সর্বদা একটি নির্দিষ্ট দিকে হয়, একটি নির্দিষ্ট দিকে হবে, আঁকা বাঁকা পথে হবে না। মনে করো সরণ হলো এখানে কত? এসি। যদি এসি দূরত্বটা 4 কিলোমিটার হয়ে থাকে তাহলে সরণ তুমি লিখবে 4 কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। দূরত্ব কাকে বলে? সরণ কাকে বলে? দূরত্ব হলো সম্পূর্ণ দূরত্বটাকে বলে দূরত্ব, এবং সরণ হলো প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যে মধ্যবর্তী যে শর্টকাট এবং একটি নির্দিষ্ট দিকে
যে সরণটা হয় এটাই হলো সরণ। আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো সাপোজ একটি বৃত্তাকার মাঠ, ঠিক আছে, যার ব্যাসার্ধ হলো 14 মিটার। এ বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করে তুমি পুনরায় পুরা রাস্তা অতিক্রম করে পুনরায় তুমি এ বিন্দুতেই আবার চলে আসবে। এখন জিজ্ঞাসা করা হলো দূরত্ব কত এবং সরণ কত। বাবু দূরত্ব হলো, দেখো দূরত্ব হলো তুমি কোন পথ অতিক্রম করেছো, এইভাবে এই পথটা দিয়ে অতিক্রম করেছো। এটা হলো কি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি সূত্র কি 2πr, ঠিক আছে। 2πr, 2 পায়ের মান হলো 22/7, আর এর মান হলো তোমার কত 14 ব্যাসার্ধ। 7 দিয়ে 14 কে কাটলে 2, 2 দুগুণে 4, 4 22 হলো 88 মিটার। এইটা হলো তোমার দূরত্ব। আর সরণ কত বলে? সরণ হলো যেখান থেকে শুরু করেছো প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে শর্টকাট ডিস্টেন্সটা। প্রাথমিক বিন্দু এ, আবার পুনরায় অতিক্রম করে আবার এতেই তো গিয়ে মিলেছো। তো এর মানে হলো তোমার প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একটাই বিন্দু। যদি প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই বিন্দুতে থাকে তাহলে তাদের মধ্যবর্তীতে তো কোনো ব্যবধান থাকবে না। তো তার মানে সরণ কত হবে? শূন্য। ঠিক আছে, সরণ তখন কি হবে? শূন্য হবে। আরেকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো আবারও একটা বৃত্তাকার মান নিচ্ছি, যার ব্যাসার্ধটা হলো তোমার 21 মিটার। তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে তুমি বি বিন্দুতে এসে পৌঁছালো, ঠিক আছে। তুমি বললে 1 নাম্বার দূরত্ব কত, 2 নাম্বার বললে সরণ কত। দূরত্ব আর সরণের এই ধরনের কোশ্চেন ম্যাথের মাধ্যমে অনেকবার জিজ্ঞাসা করে থাকে কম্পিটিটিভ এক্সামের মধ্যে, ঠিক আছে। ফরেস্টারের মধ্যে আশা করি এই ধরনের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। তাহলে মনোযোগ দিয়ে বুঝে এই টপিকটাই। তো এ বিন্দু থেকে তুমি সম্পূর্ণ পথ অতিক্রম না করে তুমি অর্ধেকটা পথ অতিক্রম করেছো, বি বিন্দুতে চলে এসেছো, ঠিক আছে। তাহলে তোমার দূরত্ব কত হবে? এখান থেকে তুমি কতটুকু পেয়েছো বি বিন্দুতে, তাহলে দূরত্বটা কত? দূরত্বটা হবে তোমার পরিধির অর্ধেক। পরিধির সূত্র কি 2π, আর তার অর্ধেক হলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 2 কাটা, পায়ের মান হলো 22/7, আর এর মান হলো 21। 7 দিয়ে 21 কাটলে 3 হয়, 3 22 66 মিটার। এইটাই হলো তোমার দূরত্ব। এবং সরণ কত? সরণ হলো প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব আছে, সরল রৈখিক দূরত্ব। তো এ বিন্দু থেকে বি বিন্দু থেকে সরল রৈখিক দূরত্ব কিভাবে হবে? এইভাবে হবে, কারেক্ট। তুমি এইভাবে সরল রৈখিক দূরত্ব পাবে। তো এটা একটা কি, এটা হলো তোমার ব্যাস। বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কাকে বলে? ব্যাসার্ধের ডাবল। ব্যাসার্ধ যদি যদি 21 মিটার হয়, ব্যাস হবে 21-এর ডাবল কত? পাবো 42 মিটার। কত মিটার? 42 মিটার। এই হলো তোমার উত্তর। এইভাবে তুমি এই ধরনের কোশ্চেন গুলিকে সলভ করবে, ঠিক আছে। তো নেক্সট যে টপিকটা আসে তোমার দূরত্ব এবং সরণ এর একক। তখন দূরত্ব এবং সরণের একক দুটাই তুমি কিভাবে মাপবে? মিটারে মাপবে, নয়তো বা কিলোমিটারে মাপবে, নয়তো বা সেন্টিমিটারে মাপবে। অনেকটা বেশি দূরত্ব হলে কিলোমিটারে মাপবে, কম হলে সেন্টিমিটারে মাপবে, আর মাঝারি হলে তুমি মিটারে মাপবে, ঠিক আছে। ডিপেন্ড করে, কিন্তু আমরা জানি কোনটা? মিটারটাকে। কারণ কেন? সর্বদা আমরা এসআই এককটাকে জানার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এসআই এককই সর্বদা জিজ্ঞাসা করে থাকে, ঠিক আছে। দূরত্ব এবং সরণের একক হলো কি? মিটার। তার মাত্রা কত? মাত্রা বলেছিলাম দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল। তো দূরত্বই তো আছে, এখানে ভরও নেই আবার সময়ও নেই। তো এমও জিরো, টিও কি হয়েছে? জিরো। এই হলো তোমার মাত্রা। মনে রাখবে, ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, দূরত্বকে আমরা এল দিয়ে প্রকাশ করি, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি। তো ভর তো নেই এখানে, ঠিক আছে না? দূরত্বের মধ্যে ভর তো নেই। তো এম জিরো হয়ে যাবে, সময়ও নেই, জিরো হয়ে যাবে, শুধু এল থাকবে। এল এর উপর নেই মানে কত আছে? 1। ওকে, এটা হলো মাত্রা। নেক্সট তোমার জানতে হবে দূরত্ব আর সরণের মধ্যে কিছু পার্থক্য।
এক নম্বর পার্থক্য মনে রাখবে, দূরত্ব একটি কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন হয় না। দূরত্বের কোনো কিসের প্রয়োজন হয় না? দিকের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? কিন্তু সরণের মধ্যে দিকের প্রয়োজন আছে। মনে রাখবে, দূরত্বের মধ্যে কোনো দিকের প্রয়োজন নেই, সরণের মধ্যে দিকের প্রয়োজন আছে। নেক্সট ২ নম্বর, দূরত্ব শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, কিন্তু কখনো ঋণাত্মক হবে না। ঠিক আছে? সরণ সরণ শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মকও হতে পারে। ঠিক আছে? তুই বলতো তাদের একটা স্যার এক্সাম্পল দিয়ে দাও। মনে করো সাপোজ তুমি যেই জায়গাতে অবস্থান এখন আছো, যেখান থেকে ভিডিওটাকে দেখছো, ওই অবস্থানে বসে রয়েছো, তখন তোমার দূরত্ব 5 মিনিট পরও সেম জায়গাতেই রয়েছে, তার মানে দূরত্ব কত? শূন্য। ঠিক আছে? আর ধনাত্মক কখন হবে? যখন মনে করো তুমি সারাদিনে যতটুকু পথ অতিক্রম করেছো আঁকা বাঁকা পথে, সম্পূর্ণ পথটাকে কি করে নাও, যোগ করে নাও, তখন তোমার যে দূরত্বটা পাবে এটা সর্বদা ধনাত্মকে আসবে। কিন্তু সরণ শূন্য কখন হয়? মনে করো প্রাথমিক বিন্দু থেকে তুমি সারা দুনিয়া ঘুরে আবার এই বিন্দুতেই এসে মিলেছ, তো প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে কোনো ব্যবধান নেই, তার মানে সরণ কত হবে? শূন্য। আসতেই পারে সরণ কখন শূন্য হয়, ঠিক আছে? বা এইভাবে আসতে পারে, প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি একই বিন্দুতে হয়, তখন সরণ কত হবে? তুমি লিখতে হবে শূন্য। অনেকটি অপশন থাকে। ওকে, সো নেক্সট, আবার ধনাত্মক কখন হয়? মনে করো সাপোজ তুমি একটি এই দিক মানে এ বিন্দু থেকে একটি সরলরৈখিক পথে বি বিন্দুতে গিয়ে পৌঁছেছ। ঠিক আছে? 5 কিলোমিটার গেলে, তাহলে তোমার মনে করো ওয়েস্টের দিকে গেলে, ঠিক আছে, বা পশ্চিম দিকে গেলে, ঠিক আছে, তো পশ্চিম দিকে গেলে 5 কিলোমিটার, তো 5 কিলোমিটার পশ্চিম দিক, মানে এটা কি? ধনাত্মক। এবার মনে করো কোন একজন ব্যক্তি 5 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, আবার 6 কিলোমিটার দক্ষিণ দিকে এসেছে, তো তার সরণ কত হবে? সরণ সরণ এখন সরণ কতটুকু? এতটুকু হবে। সরণটা এটা ধরো, পশ্চিম দিকেরটা আমরা ধনাত্মক ধরলাম, আর দক্ষিণ দিকেরটা আমরা ঋণাত্মক ধরলাম। তো 5 কিলোমিটার যায় প্রথমে, আর 6 কিলোমিটার মাইনাসের দিকে যায়। ঠিক আছে? তো 5 থেকে 6 কিলোমিটার মাইনাস হলে মাইনাসের কত কিলোমিটার হলো? 1 কিলোমিটার হয়ে যাবে। তো এর মানে কি? সরণ তোমার ঋণাত্মক সম্ভব হয়ে থাকে। ঠিক আছে? সরণ শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ঠিক আছে? নেক্সট 3 নাম্বার, দূরত্ব একটা স্কেলার রাশি। দূরত্ব একটি স্কেলার রাশি, আর সরণ একটি ভেক্টর রাশি। মানে কাকে বলে স্কেলার রাশি, কাকে বলে ভেক্টর রাশি? স্কেলার রাশি যার মান আছে কিন্তু অভিমুখ নেই, মানে নির্দিষ্ট একটা দিক নেই, তাকে বলে স্কেলার রাশি। ভেক্টর রাশি হলো খুব ইম্পর্টেন্ট টপিক, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তোমাদেরকে একটা চার্টও দিয়ে দেবো আমি, একটা নেক্সট ভিডিওর মধ্যে একটা চার্ট দিয়ে দেবো, যেগুলি স্কেলার রাশি হোক, কোনগুলি ভেক্টর রাশি হোক। কারণ কেন খুব জিজ্ঞাসা করে থাকে, 4টা অপশন দিয়ে দেবে, বলবে কোনটা স্কেলার রাশি, বা 4টা অপশন দিয়ে দেবে কোনটা ভেক্টর রাশি। এইভাবে কোশ্চেন খুব জিজ্ঞাসা করে, তার জন্য আমি চারটা দিয়ে দেবো যেগুলি ইম্পর্টেন্ট, স্কেলার রাশি আসতে পারে এবং ভেক্টর রাশি আসতে পারে, ওইগুলিকে আমি একটা চার্টের মাধ্যমে দিয়ে দেবো। তো স্কেলার রাশি এটা, আর এটা হলো ভেক্টর রাশি, মানে সরণের মানও আছে এবং অভিমুখও আছে। ঠিক আছে? তার জন্য এটি একটি ভেক্টর রাশি। আর তার মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তার জন্য এটা একটা স্কেলার রাশি। ঠিক আছে? আশা করি তোমাদের দূরত্ব এবং সরণের মধ্যে আর কোনো ডাউট থাকবে না। ঠিক আছে? নেক্সট, যদি এই ধরনের কোশ্চেন আছে, যদি একটি ছেলে 5 মিটার সামনে এবং তারপর 3 মিটার পিছনে হাঁটে, তবে তার সরণ কত হবে? দেখো, 5 মিটার তুমি সামনে গেলে, আবার 3 মিটার পিছনে আসলে, 5 মিটার সামনে গিয়ে 3 মিটার যদি পিছনে আসো, প্রাথমিক বিন্দু এটা আর অন্তিম বিন্দু তাহলে এইটা, তো তার মধ্যে তোমার ওই সরণটা কত হবে? 5 থেকে এখান থেকে এতটুকু থেকে এই জায়গাটাকে কি করে দাও? মাইনাস করে দাও। তো 5 থেকে 3 চলে গেলে কত হবে? 2 কিলোমিটার। এটা হবে তোমার সরণ। একদম ইজি ভাবে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে? তো যে এখানে আরেকটা বিষয়, একজন ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার এবং তারপর পশ্চিম দিকে 4 মিটার হাঁটে, তাহলে
তার সরণ কত হবে মনে করো, বা দূরত্ব কত। পূর্ব দিকে 4 কিলোমিটার, পূর্ব দিকে 10 কিলোমিটার। এখান থেকে মনে করো এখানে কত কিলোমিটার, এখানে এর থেকে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত 10 কিলোমিটার। ঠিক আছে, আবার সে ব্যাক করে আসলো 4 কিমি, সরি মিটারে দিয়েছে, এটা 10 মিটার, এটা হলো 4 মিটার। তো দূরত্ব কত? দূরত্ব হলো একবার গিয়েছো এবং যতটুকু ফিরে এসেছো, টোটাল যেটা হয় সমগ্র দূরত্বটা, এটাই হলো দূরত্ব। 10 এবং 4 হবে 14 মিটার দূরত্ব। কিন্তু সরল হবে তোমার, এখান থেকে তুমি এখানে গিয়েছো, আবার এখান থেকে এখানে ফিরে এসেছো। তো এটা হলো তোমার অন্তিম বিন্দু, এটা হলো তোমার প্রাথমিক বিন্দু, এখানের যে ব্যবধানটা। তো 10 থেকে এই 4 দূরত্বটা কি করে দাও, মাইনাস করে দাও। 10 থেকে 4 মাইনাস করলে কত হবে? 6 মিটার হবে তোমার সরণ। কিন্তু সরণটা কোন দিকে হলো? এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে। কারণ কেন, এখানে বি বিন্দুর দিকে ছিল, কিন্তু এ বিন্দু ওই দিকে না। তো এটা হলো কোন দিক ছিল? এই দিকটা, এই দিকটা ছিল পূর্ব দিক। তো সরণ যখন হয়, তার নির্দিষ্ট একটি দিক থাকে, তার জন্য এখানে লিখতে হবে কি, সরি এখানে আনসারটা ভুল হয়েছে, 6 মিটার পূর্ব দিক হবে আনসার। ঠিক আছে, 0 মিটার নয়, 6 মিটার। ঠিক আছে, আরেকটি প্রশ্ন। একজন ব্যক্তি প্রথমে উত্তর দিকে 7 মিটার এবং তারপর দক্ষিণ দিকে 7 মিটার হাঁটে, তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো দূরত্ব কত, সরণ কত। প্রথমে উত্তর দিকে 7 মিটার, আবার দক্ষিণ দিকে 7 মিটার। তো সাথে সাথে দূরত্ব কত হবে? দূরত্ব হবে মোটটা 14 মিটার। আর সরণ কত হবে? 7 মিটার উপরে গিয়ে আবার 7 মিটার তো নিচে আসবে। তো যেই বিন্দু থেকে শুরু করেছিল ওই বিন্দুতেই তো ফিরে আসবে। তাহলে সরণ কত হবে? 0। ঠিক আছে, 0 মিটার। আমি বলেছিলাম যদি প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে ব্যবধান না থাকে, তারপর সরণ হবে 0। নেক্সট যে গতি চ্যাপ্টারটার মধ্যে ইম্পর্টেন্ট আরেকটা টপিক হবে বেগ ও সরণ। আরে বেগ এবং নেক্সট যে ইম্পর্টেন্ট হবে গতি চ্যাপ্টারটার মধ্যে, এটা হলো দ্রুতি এবং বেগ। দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে? বাবু, দ্রুতি হলো, ধ্যান দিয়ে কথাটাকে, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো সময়ের সাপেক্ষে, তাকে বলে দ্রুতি। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো সময়ের সাপেক্ষে, তাকে বলে দ্রুতি। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো সময়ের সাপেক্ষে কিন্তু একটি নির্দিষ্ট দিকে, তাকে বলবে বেগ। বেগের মধ্যে নির্দিষ্ট দিকটা থাকবে, কিন্তু তোমার দ্রুতির মধ্যে কোনো দিকের কোনো প্রয়োজন নাই, থাকলেও চলবে, না থাকলেও চলবে। বেগ হলে সর্বদা দিক লাগবে। এর মানে কি, বেগ একটা ভেক্টর রাশি, আর দ্রুতি কি, স্কেলার রাশি। ধ্যান দাও, কথাগুলির মধ্যে ধ্যান দাও। দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে? দ্রুতি, দ্রুতি হলো একটা নির্দিষ্ট পথ যাবে, কিন্তু আঁকা বাঁকা পথ হতে পারে, সোজাও হতে পারে, যার কোনো সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছ, তাকে বলবে দ্রুতি। কিন্তু সময়ের সাপেক্ষে একটি নির্দিষ্ট দূরত্ব যাচ্ছ কিন্তু একটি নির্দিষ্ট দিকে, তাকে বলবে তুমি বেগ। নির্দিষ্ট দিক যদি না থাকে, তুমি তাকে বেগ বলতে পারবে না। এর মানে কি, দ্রুতি একটা স্কেলার রাশি, আর বেগ একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তো স্কেলার রাশিটা, এটা হলো ভেক্টর রাশি। এবার দ্রুতি এবং বেগ, তার সূত্রটা কি? সূত্র মনে রাখবে, দ্রুতি হবে দূরত্বটাকে যদি তুমি কি দিয়ে ভাগ করো, সময় দিয়ে ভাগ করো। আর বেগ হবে, দূরত্বকে ভাগ করলে হবে না, সরণকে ভাগ করবে। কারণ কেন, বেগের জন্য একটি নির্দিষ্ট দিকের প্রয়োজন। আমি জানি দূরত্বের কোনো নির্দিষ্ট দিক থাকে না, কিন্তু বেগের আর সরণের নির্দিষ্ট দিক থাকে। তার জন্য সরণকে তুমি সময় দিয়ে ভাগ করলে তুমি কি পাবে, বেগ পাবে। ঠিক আছে, যেটি হোক, দূরত্ব বা সরণ দুটোটারই একক হলো কি, মিটার, আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে এককটা কি জানতে পারছি, যে কি, দ্রুতি হোক বা বেগ হোক, দুটারই একক হলো মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দুটারই একক কি, মিটার পার সেকেন্ড, মনে রাখবে কিন্তু। আর তার মাত্রা, লাস্ট একটা মাত্রা, মাত্রা হবে এম। এম হলো কি, দূরত্বকে বোঝায়। দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি,
এল দিয়ে প্রকাশ করি। এস এস হলো সময়, টি দিয়ে প্রকাশ করি। টিটা যখন নিচে থাকবে উপরে চলে আসলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, -1। কারণ কেন, পাওয়ারটা এখানে কত ছিল, 1s এর উপরে, ঠিক আছে। আর এম লিট, এম টু দি পাওয়ার কত হয়ে যাবে, 0। এটা হবে তোমার কিসের মাত্রা, তোমার দ্রুতি এবং বেগ উভয়ের মাত্রা হলো m0lt-1। ঠিক আছে, এইভাবে তুমি এই অঙ্কগুলো করো। নেক্সট, এই দ্রুতি এবং বেগ যে টপিকটা আছে এখান থেকে তোমাদের কি কি জানতে হবে, এটা ডেফিনেশন, সংজ্ঞাটা জানতে হবে, তোমাদের জানতে হবে এর সূত্রগুলি জানতে হবে, একক জানতে হবে, মাত্রা জানতে হবে এবং তাদের মিনিংটা কি। ঠিক আছে, আরেকটা জিনিস, তাদের যে পার্থক্যটা, এটা একটা স্কেলার রাশি, এটা একটা ভেক্টর রাশি। আরেকটা বলে দিই যে কি, দ্রুতি, দ্রুতি শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, কিন্তু ঋণাত্মক কখনো হবে না। কিন্তু বেগ শূন্য হতে পারে, ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। ঠিক আছে, মনে রাখবে, দ্রুতি শূন্য আর ধনাত্মক হবে, আর বেগ শূন্য, ধনাত্মক, ঋণাত্মক তিনটাই হতে পারে। ঠিক আছে, এই ধরনের টাইপ থেকে অনেক কোশ্চেন থাকতে পারে এবং আমি লাস্টে দেখাবো তোমাকে। এই ধরনের টপিক থেকে তোমাদের কি ধরনের ম্যাথ আসতে পারে দেখো। একটি গাড়ি 3 ঘন্টা 120 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে গতি কত? ভাই, গতি বা দ্রুতি একই কথা। দ্রুতির সূত্র কি করেছিলাম, দূরত্বকে ভাগ করে দেব সময় দিয়ে, দূরত্ব বাই সময়। দূরত্বটা কতটুকু, 120 কিলোমিটার। কত ঘন্টায় গিয়েছে, 3 ঘন্টায়। 3 দিয়ে ভাগ করে 3 4 12, একটা শূন্য, তাহলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হবে সঠিক উত্তর। তো একদমই ইজি, যদি তুমি টপিকটাকে বুঝতে পারো তাহলে তোমরা এই ধরনের ম্যাথ ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, ব্যাগের সূত্র কি, দূরত্ব বাই সময়। ঠিক আছে, আর তুমি যদি আরেকটা কোশ্চেন আমরা নিই, চলো। একজন লোক 10 সেকেন্ড পূর্ব দিকে এবং 30 মিটার হাঁটে। কি বলেছে, 10 সেকেন্ডের পূর্ব দিকে একটা নির্দিষ্ট দিক বলেছে, এর মানে কি আমরা এটাকে বেগ বলতে পারি, কারণ কি একটা নির্দিষ্ট দিক থাকবে, আমরা এটাকে বেগ বলে থাকি সাধারণত। তো 10 সেকেন্ডে 30 মিটার গিয়েছে, তাহলে বেগ কত বাবু, বেগ হলো, বেগ তো সরণ বাই সময়, সরণকে ভাগ করলেও সময় দিয়ে, সরণ কত, 30 মিটার, সময় কত, 10, 10 দিয়ে 30 ভাগ করলে 3 মিটার/সেকেন্ড। কোন দিকে, পূর্ব দিকে। কারণ কেন, বেগের একটি নির্দিষ্ট দিক থাকতে হবে, বেগ যদি দিক না থাকে তাহলে হবে না। গতি হলে আর দ্রুতি হলে তোমার বেগের প্রয়োজন নেই, কিন্তু বেগ হলে তোমার দিকের প্রয়োজন আছে। ঠিক আছে, এমনও প্রশ্ন আসতে পারে, মনে করো সাপোজ তোমাকে একটা কোশ্চেন দিয়ে বলবে, মনে করো 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার উত্তর, এদের মধ্যে বেগ কোনটি। তো 30 কিলোমিটার প্রতি প্রতি ঘন্টা, ঠিক আছে, শব্দ বলতে কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে এককটার মধ্যে। সাপোজ এই টাইপের একটা কোশ্চেন আসলো মনে করো, একটা কোশ্চেন দিয়ে বললো অপশনের মধ্যে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 30 কিলোমিটার প্রতি ঘন্টা, 40 কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর। ঠিক আছে, তো জিজ্ঞাসা করলো এখান থেকে সরণ কোনটা, তোমার সরণ হলে এইটা উত্তর। কারণ কেন, তোমার এটার মধ্যে কি লেখা আছে, তোমার এটার মধ্যে লেখা আছে তার দিক। ঠিক আছে, জিজ্ঞাসা করতে, সরি সরণ না, তোমার জিজ্ঞাসা করতে ব্যাগ কোনটা বা দ্রুতি কোনটা। তাহলে এই বাকি তিনোটা অপশন হবে তোমার দ্রুতি, কিন্তু একমাত্র এই অপশনটা হবে বেগ। কেন, তার সঙ্গে একটা কি লেখা আছে, দিক লেখা আছে, কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, যদি টপিকটা বুঝতে পারো তুমি ইজিলি আনসার দিতে পারবে, কোন পড়ার দরকারই নেই। নেক্সট টপিক হলো তোমাদের মন্দন। নেক্সট টপিক হলো ত্বরণ এবং মন্দন। ত্বরণ কাকে বলে, তোমার যখন বেগের পরিবর্তন হবে সময়ের সাপেক্ষে তখন তাকে বলবে ত্বরণ। বেগের পরিবর্তন না হলে ত্বরণ হয় না। দেখো, ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। যখন বেগের পরিবর্তন হবে সময়ের সাপেক্ষে তখনই ত্বরণ হবে। ঠিক আছে, মন্দন কাকে হয়, মনে করো ত্বরণ একটা, মন্দন একটা, কিন্তু মন্দন এক ধরনের ত্বরণই, কিন্তু এটাকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। ঠিক আছে, তো ধ্যান তো ত্বরণটার ব্যাপারে আমি একটু এক্সপ্লেন
ত্বরণ। মনে করো সাপোজ তুমি এখানে আছো, এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছো 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, 5 মিনিটে। আবার এখানে আরো গতিটা বাড়লো 20 কিলোমিটার প্রতি ঘন্টা, নেক্সট 5 মিনিটে। ঠিক আছে। আবার সি বিন্দু থেকে বি বিন্দুতে গেলে নেক্সট 10 মিনিটে, মনে করো 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছো। তো কন্টিনিউয়াসলি তোমার ব্যাগটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে, তখন তাকে বলবো ত্বরণ। শুধু বাড়বেই না, কমতেও পারবে, উল্টা দিকেও হতে পারবে। ঠিক আছে, কিন্তু যখন কমে তখন তাকে বলি আমরা সাধারণত মন্দন। আর যখন বাড়ে বা কমে দুটো ক্ষেত্রে আমরা এটাকে ত্বরণ বলে থাকি। মন্দনকেও ত্বরণ বলে, কিন্তু মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়, মনে রাখবে মন্দনকে কি বলা হয়, ঋণাত্মক ত্বরণ বলা হয়। ঠিক আছে। ত্বরণ এর একক হলো, ত্বরণের সূত্রটা কি বলে, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তো বেগের পরিবর্তন, বেগ কি দিয়ে প্রকাশ করি, মিটার পার সেকেন্ড। ডিভাইড করে দেবো কাকে দিয়ে, সেকেন্ড দিয়ে। তার জন্য সেকেন্ড কয়টা হয়ে যাবে, দুইটা, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ত্বরণের একক। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণের সূত্রটা পেয়ে জানবে, প্লাস ত্বরণের এককটাকেও জানবে। তাহলে ত্বরণের মাত্রাটা কি, ত্বরণের মাত্রা হলো এম। এম তো নেই, এম তাহলে কত হবে, 0। দূরত্ব আছে এল। টি, দেখো টি কয়টা আছে, দুইটা, তো উপরে চলে গেলে কি হবে, কত হবে, -2। m0 l t-2, এটা হবে ত্বরণের মাত্রা, মন্দনেরও মাত্রা। মন্দনেরও একক এটাই, যদি মন্দনের সূত্র বলে এইটাই হবে। ঠিক আছে। বেগ যদি পরিবর্তন না হয়, আর ত্বরণের আরেকটা সূত্র, ত্বরণকে আমরা সাধারণত এ দিয়ে প্রকাশ করে থাকি। বেগের পরিবর্তন, অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগকে মাইনাস করলে পাওয়া যায় বেগের পরিবর্তন। মনে করো সাপোজ তুমি এখন 10 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে চলছো, তুমি 2 মিনিট পরে তোমার গতিবেগ হয়েছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তো দ্যাট মিনস তোমার যে প্রাথমিক কত ছিল 10, পরবর্তী সময় কত হয়েছে অন্তিম 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বেগের পরিবর্তন কত হলো, 20। 30 থেকে 10 চলে গেলে, তো অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগকে মাইনাস করে দিলে বেগের পরিবর্তন হয়। ডিভাইড করে দেবে কাকে দিয়ে, সময় দিয়ে। এই সূত্রটা দিয়ে অনেক সময় ম্যাথ আসে। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, আমি তোমাকে ওখানে বলছিও যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। সাপোজ মনে করো, সাপোজ তুমি এ বিন্দু থেকে একটি ট্রেন ট্রেন আহ 10 কিলোমিটার, 10 একটু কম হয়ে যায়, 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলছে। বি বিন্দুতে ওই ট্রেনটির গতিবেগ ছিল 100 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এই যে বেগের পরিবর্তন হয়েছে তার জন্য দরকার ছিল 2 ঘন্টা দরকার পড়েছে। ঠিক আছে, তার মানে কি, ত্বরণ কত হবে, ত্বরণ বের করার সূত্র কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি কত, অন্তিম বেগ, অন্তিম বেগটা কত, 100। প্রাথমিক বেগ কত, 60, ডিভাইডেড বাই টাইম, 2 ঘন্টা। 100 থেকে 60 চলে গেলে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 20 কিলোমিটার ডিভাইডেড বাই ঘন্টা স্কোয়ার। ঠিক আছে, কারণ কেন এখানে কিলোমিটার আর ঘন্টায় আছে, এই কারণে কিলোমিটার আর ঘন্টায় হবে। যদি মিটার আর সেকেন্ডে থাকতো তাহলে মিটার আর সেকেন্ড স্কোয়ারের উত্তরটা আসতো। ঠিক আছে কথা। আবার মনে করো সাপোজ আরেকটা কোশ্চেন যদি করি, যে কি মনে করো একটা ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলছে। ঠিক আছে, স্টেশনে বি হলো স্টেশন একটা, ওইখানে গিয়ে থামবে, তার জন্য ব্রেক ধরলো। ঠিক আছে, তাহলে তোমার ব্রেক ধরার পর মনে করো তার ত্বরণ কত হবে, ওই ত্বরণের সূত্র কত, আর এই যে ব্রেকটা ধরেছে তার মধ্যে করি, আচ্ছা এটা মিটার পার সেকেন্ডে নিয়ে নিই। চলো, 60 মিটার পার সেকেন্ড। মনে করো
সময়টা যে নিয়েছে এটা 30 সেকেন্ডে থেমে গিয়েছে ট্রেনটা, 30 সেকেন্ডের মধ্যে। তাহলে ত্বরণের সূত্রটা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এখানে তো থেমে গিয়েছে না ভাই, অন্তিম বেগ কত 0, আর প্রাথমিক বেগ কত ছিল 60। ও 0 থেকে 60 মাইনাস ডিভাইডেড বাই 30, মাইনাস 60 ডিভাইডেড বাই 30, 30 কে 60 কে ভাগ করলে -2 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা হবে তোমার ত্বরণ। ঠিক আছে, দেখেছো তুমি বেগটা যখন কমছে তখন তার ত্বরণটা কিসে বেড়ে, নেগেটিভে। আর যখন আগের কোশ্চেনটার মধ্যে বেগটা যখন বাড়ছিল তখন ত্বরণটা কিসে বেড়েছে, পজিটিভে। ঠিক আছে, আরেকটা কন্ডিশন বলছি। মনে করো সাপোজ প্রথমে তোমার 60 মিটার/সেকেন্ডে ছিল বেগটা, আবারও পরবর্তী 60 মিটার/সেকেন্ড, তার বেগের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, মনে করো 10 সেকেন্ড হয়ে গেছে, তাহলে ত্বরণ কত হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এর মান তো 10, ভি ও 60, ইউ ও 60, তো 60 - 60, তাহলে 0 কে 10 দিয়ে ভাগ করলে আনসার আসবে 0। এর মানে কি, যদি বেগের পরিবর্তন না হয় ত্বরণ শূন্য হয়। ঠিক আছে, এর মানে ত্বরণ শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, মনে রাখবে। আর মন্দন সর্বদা ঋণাত্মক হবে, মন্দন সর্বদা ঋণাত্মক হবে। কেন, তার বেগটা সর্বদা কমতেই হবে, তাকেই বলে মন্দন। ঠিক আছে, দেখো এখানে একটা কোশ্চেন রেখেছি আমরা। একটি গাড়ি 5 সেকেন্ডে তার বেগ 10 মিটার/সেকেন্ড থেকে 25 মিটার/সেকেন্ডে পরিবর্তন হয়েছে, তাহলে তার ত্বরণ কত। ত্বরণের সূত্র বলেছিলাম a = v - u / t। তাহলে প্রথম প্রথমে কত ছিল 10, তারপরে কত হয়েছে 25, অন্তিম থেকে প্রাথমিককে মাইনাস 25 থেকে 10 চলে গেলে 15, 15কে সময় 5 দিয়ে ভাগ করলে কত হবে 3 মিটার/সেকেন্ড স্কয়ার। এই ধরনের কোশ্চেন তোমাদের আসতেই পারে না। ঠিক আছে, একদম সোজা, যদি তুমি সূত্র না জানো তাহলে হবে না, অবশ্য সূত্র জানতে হবে। আর সূত্রকে জানলে পরে সায়েন্সের অলমোস্ট বেশিরভাগ কোশ্চেন তুমি আনসার দিতে পারবে, কারণ কেন, সূত্রটা থেকেই সবগুলো কোশ্চেন তৈরি হয়েছে না। তাও সূত্রটাকে জানার চেষ্টা করো। নেক্সট দেখো, এখানে বলে দিয়েছি ত্বরণ ত্বরণ শূন্য হবে যখন বেগের কোনো পরিবর্তন হবে না, সমবেগে চলবে। 60 মিটার/সেকেন্ডে ছিল, 60 মিটার/সেকেন্ডেই চলছে, তখন ত্বরণ কত হবে, শূন্য। আর বেগ যদি সমান হয় তখন শূন্য হয়। বেগ যদি অন্তিম বেগটা যদি প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ সমান হয় তখন ত্বরণ কত হয়, শূন্য। এবং অন্তিম বেগটা যদি প্রাথমিক বেগ থেকে বেশি হয় তখন ত্বরণটা কি হবে, ধনাত্মক। আর প্রাথমিক বেগটা যদি অন্তিম বেগ থেকে বড় হয় তখন বেগটা ত্বরণটা কি হবে, ঋণাত্মক ত্বরণ হবে, কিছুক্ষণ আগে দেখেছিল। ঠিক আছে, নেক্সট কিছু ইম্পর্টেন্ট গ্রাফ আসতে পারে। ঠিক আছে, মনে করো ধ্রুবক বেগ, মানে যেটা বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন কি ধরনের গ্রাফটা হবে, তখন বেগ তো একটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে কিন্তু সময় তো আর স্থির থাকবে না, সময় কন্টিনিউয়াসলি বাড়ছে। ঠিক আছে, তখন বেগ যদি ধ্রুবক থাকে তখন এই ধরনের গ্রাফটা তুমি সঠিক উত্তর মানবে। আর বেগ যদি কি হয়, ত্বরণটা যদি সমত্বরণ হয়ে থাকে, সমত্বরণ। ঠিক আছে, সমত্বরণ মানে কি, ব্যাগের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাগও সমানভাবে কি হচ্ছে, বাড়ছে। মনে করো সময় বাড়ছে, ব্যাগও বাড়ছে, সময় বাড়বে, ব্যাগও বাড়বে, দেখো সময় উপর দিকে যাচ্ছে, ব্যাগও সমানভাবে উপর দিকে যাচ্ছে, তখন এই ধরনের সেন্টার লাইন গ্রাফ তৈরি হবে তোমার। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের সেন্টার লাইন গ্রাফ তৈরি হবে। এবার সমমন্দন মানে কি, মন্দন মানে কি, মানে কন্টিনিউয়াসলি ব্যাগটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু সময় কি কখনো হ্রাস পায় না, সময় সর্বদা বৃদ্ধি পাবে। দেখো এখানে সময় যতটুকু ছিল এই বাড়ছে, কন্টিনিউয়াসলি সময়টা বাড়ছে। ঠিক আছে, কিন্তু ব্যাগটা কন্টিনিউয়াসলি কি হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আগে মনে করো ব্যাগ ছিল 60 মিটার/সেকেন্ড, এখানে ব্যাগটা হবে 40 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এখানে লাস্ট পর্যন্ত এখানে কত হয়ে গেল, 0 হয়ে গেল। তো এইভাবে ব্যাগ যখন হ্রাস পাবে সময়ের সাপেক্ষে তাকে সমমন্দনের এটা একটা গ্রাফ। এটা হলো সমমন্দনের গ্রাফ, সমত্বরণের গ্রাফ, আর এটা হলো কি ধ্রুবক।
ঠিক আছে, ত্বরণ যখন শূন্য হয়, ব্যাগ বলতে পারি আমার কনস্ট্যান্ট। ব্যাগ যখন কনস্ট্যান্ট থাকে মানে ধ্রুবক থাকে তখনই তো ত্বরণ শূন্য হবে, কারণ ব্যাগের পরিবর্তন না হলে তো ত্বরণ থাকে না। আরেকটি ইম্পর্টেন্ট এবং লেখচিত্রের মাধ্যমে গতির সমীকরণের সূত্র। দেখো, গতির তিনটি সমীকরণ আছে, প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তৃতীয় সমীকরণ। প্রথম সমীকরণটা কি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, অন্তিম বেগ সমান সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণের সাথে সময়ের গুণফল। দ্যাট বলে প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণটি কি? গতির s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে, এটা। আর তৃতীয় সমীকরণটি কি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটি সমীকরণকে মনে রাখবে, যে কোনো সময় তোমার অপশনের মধ্যে আসতেই পারে কোনটা? প্রথম কি গতির সমীকরণ। ঠিক আছে, মনে করো এই তিনটা অপশন দিয়ে আরেকটা কন্টিনিউয়াই দিয়ে দেবে, তাহলে তোমার প্রথম গতির সমীকরণটি কি? তাহলে এই অপশনটা কারেক্ট। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। গতি চ্যাপ্টারের কিছু সূত্রগুলি যেগুলি আমরা আজকে করেছি। দ্রুতি কারে কর? দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ করে। বেগ কাকে বলে? সরণকে সময় দিয়ে ভাগ করে, মানে কি নির্দিষ্ট দিক থাকতে হবে, তার একটা নির্দিষ্ট কি থাকে? দিক থাকবে। ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, প্রথম সমীকরণটা কি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। দ্বিতীয় সমীকরণটা কি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। তৃতীয় সমীকরণটা কি? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। একইভাবে সুষম বৃত্তীয় গতি সূত্র কি? সুষম বৃত্তীয় ভি ইকুয়ালস টু 2 পাই আর ডিভাইডেড বাই টি। ঠিক আছে, 2 পাই আর কেন? ভাই বৃত্তাকার পথে যে গতিটা হবে তার দূরত্বটা কি? দূরত্বটা হলো তার পরিধির সূত্র তো 2 পাই আর। তাকে কি দিয়ে ভাগ করবে? সময় দিয়ে ভাগ করবে। ঠিক আছে, তো এটাকে আরেক ভাবে বলে 2 পাই আর এফ। কেন এফ? কেন 1/t কে এফ বলে থাকে? এফ মানে হলো কম্পাঙ্ক। এফ মানে কি? কম্পাঙ্ক। মনে রাখবে এই সূত্রটা ইম্পর্টেন্ট। কম্পাঙ্ককে কি দিয়ে লাগে? 1/টাইম পিরিয়ড টি। ঠিক আছে, কণিক দ্রুতি এটা কিন্তু ডব্লু নাই, এটাকে আমরা সাধারণত ওমেগা বলে থাকি। ওমেগা ইকুয়ালস টু 2 পাই/10। ঠিক আছে, বা 2 পাই এফ। এইভাবে এই সূত্রগুলিকে দেখে নেয়। এতটুকু পর্যন্ত অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, বাকি এই দুইটা সূত্র প্রয়োজনীয়, তোমরা না পড়লেও চল। 8 নম্বর পর্যন্ত দেখে নাও। তো এই ধরনের কোশ্চেন পেলো। গতির কি? গতির আপেক্ষিক ধারণা বলতে কি বুঝো? তো এইখানে অনেকগুলি কোশ্চেন আমরা রেখেছি। পর্যাবৃত্ত প্রতি কাকে বলে? দূরত্ব কাকে বলে? ঠিক আছে, দূরত্বকে স্কেলার রাশি বলা হয় কেন? ঠিক আছে, এই ধরনের আমরা কোশ্চেন রেখেছি। দ্রুতির সূত্র লেখো। ঠিক আছে, দ্রুতি কাকে বলে? তারপরে একটি ছেলে 5 মিটার সামনে যায় এবং 3 মিটার পিছনে আসে, মোট দূরত্ব কত হবে? 5 আর 3 8 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি সরণ জিজ্ঞাসা করতো 5 থেকে 3 মাইনাস হতো 2 হতো। ঠিক আছে না? তো এইভাবে তো অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। তো আমরা অনেক ধরনের কোশ্চেন এখানে আমরা সেট আপ করেছি। ঠিক আছে, তো যে ভাবেই হোক তোমরা টপিক গুলিকে ভালোভাবে কমপ্লিট করো। এটাই হলো আমাদের গতি চ্যাপ্টারের সম্পূর্ণ বিবরণ। মেইন যে টপিক গুলি আসতে পারে এক্সামের মধ্যে প্রতি চ্যাপ্টার থেকে, সবগুলি টপিককে আমরা বিবরণ দিয়েছি। তোমাদের যদি কোনো নোটের প্রয়োজন হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো নিচে দেওয়ার নম্বরে। ঠিক আছে, তোমরা যে কোনো পরিস্থিতিতে তোমরা কন্টিনিউয়াসলি আমরা একটা রুটিন শিডিউল বানিয়ে দেবো, যে কি কবে কোন দিনে, সপ্তাহের মধ্যে কোন দিনে ম্যাথের ক্লাস আসবে, সপ্তাহের মধ্যে কোন দিন সায়েন্সের ক্লাস আসবে, জিকে ক্লাস আসবে, রিজনিং এর ক্লাস আসবে। ঠিক আছে, কিন্তু যাক ফরেস্টারের মধ্যে তো রিজনিং নাই। ঠিক আছে, এটা নিয়ে তো চিন্তা করার ব্যাপারই নেই। ঠিক আছে, তো বাকিগুলিকে নিয়ে চিন্তা করো, ইংলিশটাকে নিয়ে চিন্তা করো। ঠিক আছে, আর একটা কিন্তু একটা কোশ্চেন একটা পেপার আসবে যে কি বেঙ্গলি বা ককরোক, তোমাকে যে কোনো একটাকে দিতে হবে। ওইটা থেকে তোমার কি হবে, যে কি 40% মার্ক তুলতে হবে, আদারওয়াইজ তুমি কোয়ালিফাই করতে পারবে না, এটা দিয়ে কাট অফ আসবে না। বাকিটা দিয়ে কাট অফ আসবে, কিন্তু 40% মার্ক পাওয়াটা খুবই আবশ্যক এটার জন্য। ঠিক আছে, আর এই তো এটার মধ্যে এমন কোনো কিছু আসবে না যে কি খুব ডিফিকাল্ট। এটার মধ্যে সাধারণত রচনা, চিঠি, তোমরা সাধারণ যে গ্রামার জানো, মানে এইগুলি থেকেই আসবে। এমন কোনো কিছু প্যাসেজ টাইপের কোশ্চেন এই ধরনের টাইপ থেকে সম্পূর্ণভাবে জিজ্ঞাসা করবে। তোমরা প্রস্তুতি নিতে থাকো। ঠিক আছে, অনেকে খুবই এখন জানি খুব সবাই ফুল স্পিডে আছে ফরেস্টারের জন্য, আমি জানি। কারণ প্রথম প্রথম সবাই স্পিডে থাকে, কিন্তু
মাঝ পথে গিয়ে যে স্পিড দিতে পারে না, সেই ব্যক্তি জবটা পাবে। ঠিক আছে? প্রথম দিয়ে সবাই প্রথম আর শেষ সবাই ভালো পারে। মিডল পথটাকে, মিডলে যে নাকি ভালোভাবে ধরে রাখতে পারে ইনিংসটাকে না, সেই ইনিংসটাকে মানে ম্যাচটাকে জিততে পারবে। তার জন্য বলবো কন্টিনিউয়াসলি একদম শেষ পর্যন্ত তোমরা দেখিয়ে দাও যে কি ফরেস্টের জন্য কে কতটুকু কষ্ট করতে পারছো। ৯০,০০০ থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে। তো ভাবো তোমাকে কতটুকু পরিশ্রম করতে হবে এই ভেবে যে কি একটা যদি জব আসে না তোমাদের পরিবারে, তাহলে তোমাদের পরিবারটা কোথায় যাবে এটা ভেবে তুমি কন্টিনিউয়াসলি পরিশ্রম করতে থাকো। ঠিক আছে? আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ। জয়